আপনি কিছুই খাননি? খুব নিচু স্বরে বলল সে। উত্তরের অপেক্ষা না করে সে হাত বাড়িয়ে প্লেটে খাবার তুলে দিতে শুরু করলো। এটা খান, এটা আপনার পছন্দের। সে আরো একটু ঝুঁকে এলো, প্রায় গা ঘেঁষে। বায়েজিদের ভ্রু কুঁচকে উঠল। এই স্পর্শ, এই উপস্থিতি তার কাছে একেবারে অস্বস্তিকর। সে হঠাৎ করে হাতটা সরিয়ে নিল। এক মুহূর্ত আর বসে থাকলো না। চেয়ারের শব্দ হালকা করে ঠুকে উঠল মেঝেতে। কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে চলে গেল। সিমরান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত মাঝপথে থেমে গেল। বায়েজিদ একবারও পেছনে তাকালো না। দ্রুত পায়ে সে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরে ঢুকে যেন সব ধৈর্য ভেঙে পড়ল। এই ঘর, এই নীরবতা, এই বাতাস, সবকিছু আবার তাকে মনে করিয়ে দিল মেহেরুন্নেসা নেই, সে নেই। বায়েজিদ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘরের মাঝখানে এসে থামলো। তার বুকের ভেতর চাপটা আবারও বাড়তে লাগলো। সে একবার বিছানার দিকে তাকালো। এই জায়গায় সে ছিল, এই ঘরেই তার কণ্ঠ ভেসে আসতো। হঠাৎই সে চোখ বন্ধ করে ফেললো। শ্বাস ভারী হয়ে উঠছে। মেহের। শব্দটা আবার বেরিয়ে এলো, এইবার স্পষ্ট কিন্তু ভাঙা। সে হাঁটতে হাঁটতে দেয়ালের কাছে গিয়ে হাত ঠেকালো। মনে হচ্ছে কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। ভেতরে ভেতরে অস্থিরতা বাড়তে লাগলো। সে এদিক ওদিক হাঁটতে লাগলো, থামছে, আবার হাঁটছে, একটা অদ্ভুত ছটফটানি। কোথায় গেল? খুব নিচু গলায় বলে উঠল সে। তার চোখে জল চলে এসেছে, কিন্তু সে মুছছে না। এই প্রথম সে অনুভব করলো, সে না থাকলে একটা পুরো ঘর কতটা ফাঁকা হয়ে যায়। সে বিছানায় বসে পড়ল, তারপর আবার উঠে দাঁড়ালো। স্থির থাকতে পারছে না। তার ভেতরটা যেন চিৎকার করছে। সে চায় তাকে, তার উপস্থিতি চায়, তার কণ্ঠ, তার ছোঁয়া, সবকিছু, কিন্তু কিছুই নেই, শুধু নীরবতা। আর সে নীরবতার মাঝখানে দাঁড়িয়ে বায়েজিদ ধীরে ধীরে ভেঙে পড়ছে নিজের অজান্তে। মেহেরুন্নেসা বসে আছে তার বাবার বাড়ির ছোট্ট মাটির ঘরের ভেতর। ঘরটা খুব বড় না, মাটির দেয়াল, টালির ছাউনি, এক কোণে পুরনো কাঠের তাক, সবকিছুই খুবই সাধারণ। সেই রাজকীয় প্রাসাদের জৌলুসের সাথে এর কোনো মিল নেই। বসার ঘরের মাঝখানে মাদুর পাতা হয়েছে, সেখানেই সবাই গোল হয়ে বসে খেতে শুরু করেছে। কেউ বিশেষ কথা বলছে না, কিন্তু পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। মেহেরুন্নেসা আসার পর মল্লিকা, রমলা, মিরাজ সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কারণ আগেরবার যখন মাহবুব এর মৃত্যুতে মেহেরুন্নেসা এলো, শাহজাদা মোটা অঙ্কের মুদ্রা দিয়ে গিয়েছিল। এবারও হয়তো এনেছে তাদের মেয়ে জমিদার বাড়ির বউ। কিন্তু সবটা শোনার পর তাদের মুখ চুপসে যায়, ব্যবহার পাল্টে যায় মুহূর্তেই। জমিদার বাড়ি থেকে ফেরত এসেছে, এই কথাটা যেন তাকে আবার অবহেলার জায়গায় নামিয়ে দিয়েছে। তার সামনে একটা থালা রাখা হয়েছে, সাধারণ ভাত, ডাল, একটু তরকারি। সে চুপচাপ বসে আছে, খাবারে হাত তুলছে না। তার চোখ ধীরে ধীরে ভিজে উঠছে। শিমু খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। মেহেরুন্নেসা ধীরে ধীরে থালার দিকে তাকায়। তারপর তার চোখের সামনে ভেসে ওঠে আরেকটা দৃশ্য। প্রাসাদের সেই বড় টেবিল, বায়েজিদ বসে আছে, আর সে পাশে দাঁড়িয়ে। তুমিও বসো, একসাথে খাই। তার স্বামীর কণ্ঠ যেন কানে বাজে। তার বুকটা হঠাৎ চেপে ধরে। সে কি খেয়েছে? মনে মনে প্রশ্নটা উঠে আসে। তার শাহজাদা যে মানুষটা বিয়ের পর থেকে একবারও তাকে ছাড়া খাবার খায়নি, আজ কি সে একা বসে খেয়েছে, নাকি সেও কিছু খেতে পারেনি? মেহেরুন্নেসার হাত কেঁপে ওঠে। চোখের পানি আর আটকে রাখতে পারে না, নীরবে গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। সে মুখ নিচু করে ফেলে, যাতে কেউ ভালো করে দেখতে না পায়। এক ফোঁটা অশ্রু তার থালার ভাতের উপর পড়ে। সে হাত দিয়ে সেটা মুছতে যায়, কিন্তু হাতটা থেমে যায় মাঝপথে। খাবার সামনে রেখে এসে বসে থাকে, কারণ তার ক্ষুধা নেই। তার ভেতরটা শুধু একটাই প্রশ্নে ভরে আছে, সত্যি কি বায়েজিদের মনে পড়ছে না তার কথা? মাদুরের উপর বসে সবাই যখন খেতে শুরু করেছে, তখনও মেহেরুন্নেসা শুধু থালার দিকে তাকিয়ে আছে। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তার হাত উঠছে না। এই দৃশ্যটা মল্লিকা চোখ এড়ালো না। সে হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি রে, খাচ্ছিস না কেন? তার কণ্ঠে তাচ্ছিল্য। জমিদার বাড়ির ভালো ভালো খাবার মুখে ধরে গেছে নাকি? এখন এই গরিবের ভাত আর রোচে না? কথাগুলো এমনভাবে বলল যেন ইচ্ছে করে আঘাত করতে চাইছে। মেহেরুন্নেসার হাত কেঁপে উঠল। সে ধীরে মাথা তুলল, চোখে পানি জমে আছে, ঠোঁট কাঁপছে। খুব আস্তে বলল, উনি খেয়েছেন কিনা কে জানে। তার কণ্ঠে কোনো প্রতিবাদ নেই, শুধু একটা নিঃশব্দ কষ্ট। এই কথাটা শুনে মল্লিকা আরেকবার হেসে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগে রমলা বেগম তীব্র স্বরে বলে উঠলেন, পিরিত দেখো। তিনি থালায় হাত থামিয়ে মেয়ের দিকে তাকালেন, চোখে বিরক্তি। তোকে ওরা গিন্নি করতে নেয়নি, বুঝলি? তাদের বাড়ির মেয়েকে আমরা কষ্ট দিয়েছি, তার ফলেই তোকে আজ কলঙ্ক লাগিয়ে তাড়িয়ে দিয়েছে। কথাগুলো ছিল কঠিন, কাটা হয়ে বিঁধে যাওয়ার মতো। মেহেরুন্নেসা স্থির হয়ে গেল। তার চোখ থেকে একের পর এক অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে কিছু বলল না, কারণ বলার মতো কোনো ভাষা নেই তার কাছে। সে শুধু মাথা নিচু করে বসে রইল। একদিকে স্বামীর জন্য দুশ্চিন্তা, অন্যদিকে নিজের ঘরেই অবহেলা।
তার সামনে রাখা ভাতের থালাটা এখন যেন আর খাবার না। তার ভাঙা জীবনের নীরব সাক্ষী মেহেরুন্নেসা আর কিছু বলল না। মাথা নিচু করে উঠে দাঁড়ালো, কারো দিকে তাকালো না, কোনো প্রতিবাদও করলো না। ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকেই দরজাটা ভেতর দিকে খিল তুলে দিল। তারপর আর নিজেকে সামলাতে পারল না। খাটের উপর বসে পড়তে বুকের ভেতরে জমে থাকা সবকিছু ভেঙে বেরিয়ে এলো। সে দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো, পুরো ভেঙে পড়ে। আজ সে স্পষ্টত বুঝতে পারছে যে বায়েজিদকে কতটা ভালোবেসে ফেলেছে। এই দূরত্ব, এই বিচ্ছেদ, এটা তার জন্য শুধু কষ্ট না, এটা যেন ধীরে ধীরে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমি পারছি না। কাঁদতে কাঁদতে ফিসফিস করে উঠল সে। ঘরের চারিপাশে তাকালো। এখানে কোনো পরিচিত ঘ্রাণ নেই, কোনো সান্ত্বনা নেই। হঠাৎ তার মনে পড়ল বায়েজিদের সেই চওড়া বুক, যেখানে মাথা রাখলে সব কষ্ট থেমে যেত। সে যদি এখন থাকতো, হয়তো তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, চুপ করো, আর কেঁদো না। এই ভাবনাটুকুই তার কান্না আরো বাড়িয়ে দিল। সে গভীর শ্বাস নিতে চাইল, কিন্তু না। সে পরিচিত আতরের ঘ্রাণটা নেই, এই বাতাসে নেই, এই ঘরে নেই। এই অনুপস্থিতিটাই যেন তাকে আরো বেশি ভেঙে দিল। হঠাৎ সে তাড়াতাড়ি উঠে গিয়ে নিজের গুছানো জিনিসের ভেতরে হাতড়াতে লাগলো। তারপর বের করলো একটা পাঞ্জাবি। এটা বায়েজিদের মহল থেকে সে লুকিয়ে এটা নিয়ে এসেছিল। হাত কাঁপতে কাঁপতে কাপড়টা বুকে চেপে ধরলো সে। তারপর ধীরে ধীরে মুখের কাছে এনে শুকলো। সেই পরিচিত ঘ্রাণ, মৃদু কিন্তু স্পষ্ট আতর, তার শরীরের গন্ধ, তার উপস্থিতি। মুহূর্তের মধ্যে মেহেরুন্নেসার চোখ আবারও ভিজে উঠল। সে পাঞ্জাবিটা শক্ত করে জড়িয়ে ধরল, যেন এটাই এখন তার একমাত্র আশ্রয়। খাটে বসে দুলতে দুলতে কাঁদতে লাগলো। আমায় নিয়ে যান শাহজাদা। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। ঘরের ভেতর তার কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। কেউ শুনলো না, কেউ জানলো না একটা মানুষ শুধু ভালোবাসার মানুষের অভাবে এভাবে ভেঙে পড়তে পারে। সারা রাত বায়েজিদ ঘুমায়নি। কক্ষের মেঝেতে পালঙ্কে হেলান দিয়ে বসেছিল সে। আলো নিভে গিয়েছিল অনেক আগে, কিন্তু তার চোখে কোনো ঘুম নামেনি। মাঝে মাঝে চোখ বন্ধ করেছে, কিন্তু পরক্ষণেই খুলে গেছে। মনে পড়েছে সেই শূন্যতা, সেই অনুপস্থিতি। ভোরের আজান ভেসে উঠতে সে উঠে দাঁড়ালো। নামাজ পড়লো খুব মনোযোগ দিয়ে, কিন্তু তার মন যেন কোথাও আটকে ছিল। তারপর কোনো বিশ্রাম না নিয়ে চলে গেল তালোয়ার অনুশীলনে। প্রাসাদের অনুশীলন প্রাঙ্গণে সূর্যের প্রথম আলো পড়েছে। বায়েজিদ তালোয়ার চালাচ্ছে দ্রুত, শক্ত, প্রায় আক্রমণাত্মক ভঙ্গিতে। প্রতিটা আঘাত যেন কারো উপর না, নিজের ভেতরে যন্ত্রণার উপর। কিন্তু তার শরীর বলছে সে ক্লান্ত। চোখের নিচে কালি, মুখে নিদ্রাহীনতার ছাপ, আর সেই সবুজাভ চোখ দুটো আজ নিভে যাওয়া আগুনের মতো। দূর থেকে সব দেখছিলেন বাকেশা। তার বুকটা ধক করে উঠল। একদিনেই ছেলের এই পরিবর্তন, কি হাল করেছে নিজের। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে সরে গেলেন। নিজ কক্ষে ফিরে তিনি সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন তার বিশ্বস্ত নায়েব নেওয়াজে আবিদকে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ। আসো। শান্ত গলায় বললেন বাকেশা। ভেতরে প্রবেশ করলো এক জোয়ান তাগড়া যুবক, নেওয়াজে আবিদ। লম্বা দেহ, কাজ চওড়া গায়ের রং উজ্জ্বল গমের মতো। তার চেহারায় এক ধরনের পরিমিত সৌন্দর্য। চোখ দুটো তীক্ষ্ণ, গভীর, যেন সবকিছু খেয়াল করে। নাক চোখের গঠন স্পষ্ট, মুখে হালকা দাড়ি, যা তাকে আরও পরিণত দেখায়। তার চলাফেরায় আত্মবিশ্বাস আছে, কিন্তু অহংকার নেই। সে সামনে এসে মাথা নুইয়ে দাঁড়ালো। হুকুম করুন হুজুর। বাকেশা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন শব্দগুলো গুছিয়ে নিচ্ছেন। তারপর ধীরে বললেন, বায়েজিদকে দেখছো আজ? নেওয়াজ মাথা তুলল। জি হুজুর। বাকেশা দীর্ঘ শ্বাস ফেললেন। একদিনে কি হাল হয়েছে ছেলেটার? তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। এই দূরত্ব, এই বিচ্ছেদ এভাবে চলতে পারে না। তিনি চেয়ার থেকে উঠে জানালার দিকে গেলেন। শাসক হিসেবে সেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এতে সন্দেহ নেই, কিন্তু মানুষ হিসেবে। তিনি থেমে গেলেন, তারপর ফিরে তাকালেন নেওয়াজের দিকে। এই দূরত্ব ঘটানো দরকার। তার কণ্ঠ এবার দৃঢ়। যেভাবেই হোক ওদের আবার কাছাকাছি আনতে হবে। আবিদ মাথা নুইয়ে বলল, ক্ষমা করবেন হুজুর, আমি ঘটনাস্থলে থাকতে পারিনি। দুজন প্রজার জমি জমা নিয়ে বিশাল দ্বন্দ্ব, তার সমঝোতা করতে আমায় যেতে হয়েছিল। কিন্তু মহলে ফিরেই আমি সবটা শুনেছি। কিঞ্চিত থেমে সে বলল, বেয়াদবি মাফ করবেন হুজুর, তবে শাহজাদা সে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তা কেবল প্রজার রক্ষী এবং দাসীদের জন্য। ছোট বেগম মেহেরুন্নেসা নূর শাহজাদার স্ত্রী, তার অধিকার আছে স্বামীর বিষয়ে হস্তক্ষেপ করার। এই বিষয়টা কি কারো মাথায় আসেনি? তার চেয়ে বড় কথা, ওই বন্দি নারীটি বেগমকে ধোঁকা দিয়েছে। শাস্তি হলে তার হওয়া দরকার, যদিও সে শাস্তি ভোগ করছে। বাকেশা ঠোঁট জোড়া প্রশস্ত করে বলল, তুমি সঠিক বলো সবসময় নায়েব, এজন্যই তোমাকে আমি এত ভালোবাসি।
তো আমার সৌভাগ্য হুজুর। এবার এই কথাগুলো বাইজিদকে বোঝাও গিয়ে। আদিব একটু ঘাবড়ালো। হতে পারে সে কথা বলায় খুব পটু, কিন্তু শাহজাদা বায়েজিদের সামনে গেলে সম্মানে তার মুখে প্রয়োজন হেতু কথাটুকু ছাড়া আর কিচ্ছু বেরোয় না। সে বাকেশাকে বোঝাতে পারে, কিন্তু বায়েজিদকে পারে না। শুকনো ঢোক গিলে বলল, চেষ্টা করব জনাব। বাকেশা কপাল কুঁচকে বলল, চেষ্টা নয় আদিব, তোমার উপর দায়িত্বর ভার পড়ল এর। কারণ বাইজিদ এভাবে ভেঙে পড়লে রাজ্য অচল হয়ে পড়বে। বিগত 8টি বছর ধরে আমরা যে বিভীষিকাময় নিপীড়ন থেকে এই রাজ্যকে বাঁচাতে গিয়ে রক্তঘাম ঘটাচ্ছি তা নিশ্চয়ই তোমার অজানা নয়। জি, আমি আমার সর্বোচ্চটুকু প্রয়োগ করব। বিদায় জানিয়ে বেরিয়ে এলো। কক্ষের দরজা খুলে একটু অন্যমনস্ক ভাবেই বেরোলো নামাজে আবিদ। অসাবধানতা বশত ধাক্কা লাগলো সুনেরার সঙ্গে। সেও ঘাগরির দুই পাশের অংশ সামান্য উঁচু করে ধরে ছুটে আসছিল এই দিকেই। দুজনের বাহু ঠুকে গেল। নেওয়াজ চট করে সরে দাঁড়িয়ে সামান্য মাথা নিচু করে বলল, মার্জনা করবেন শাহজাদি, খেয়াল করিনি। সুনেরার মেজাজ তুঙ্গে তখন ভ্রু কুচকে বলল, চোখের কি মাথা খেয়েছেন? জি। হ্যাঁ, না না না, চোখের মাথায় খাইনি। আসলে নগরে যাব তো, একটু তাড়া ছিল, আসছি, ক্ষমা করবেন। নেওয়াজ এক মুহূর্ত দেরি না করে হাঁটা দিল অনুশীলনের জায়গাটা। একটু পর শাহজাদা কক্ষে যাবে, গোসল সেরে মজলিসে যাবে, আর পাওয়া যাবে না তাকে। সুনেরা নগরের কথা শুনে কিছুক্ষণ কপাল কুচকে কিছু একটা ভাবলো, তারপর পেছন থেকে বলল, নগরে যাবে? তাহলে তো ও নেওয়াজ সাহেব, শুনছেন? ততক্ষণে সে অনেকটা দূর এগিয়ে গেছে, বিধায় সুনেরার ডাক কানে গেল না। সুনেরা ফের ঘাগরা দুহাতে ধরে পিছু পিছু দৌড় লাগালো। ও নেওয়াজ সাহেব, আরে দাঁড়ান না, কেমন লোক রে বাবা। বলি ও নেওয়াজ সাহেব, দেখো তো কেমন জিরাফের মতো এক একটা পা ফেলছে। এই খচ্চর লোক, দাঁড়ান বলছি। এসব কি ভাষা সুনহেরা? কোত্থেকে শিখেছো এসব? রত্নপ্রভার কথায় পেছনে ফিরল সুনেরা। মাত্রই সে অস্ত্র প্রশিক্ষণ থেকে ফিরল। ফের বলল, উনি এই রাজ্যের সম্মানিত নায়েব, তাকে কি বলে সম্বোধন করলে তুমি? সে অনেক কথা আপা, আমি আসছি। নেওয়াজ সাহেব দাঁড়ান। ততক্ষণে নেওয়াজ কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুশীলন প্রাঙ্গণে ঢুকে পড়েছে। সুনেরাও গেল পিছু পিছু। সেখানে গিয়ে সবার থেকে জানতে পারলো বায়েজিদ কিছুক্ষণ আগেই মাঠ ছেড়েছে, কিন্তু কোথায় গেছে জানে না। ভাবলো ও মাহাদি হয়তো জানবে। বরাবরের মতো লোহার বর্মে আবৃত মাহাদি সৈন্যদের প্রশিক্ষণ জোরদার করতে ব্যস্ত। নেওয়াজ গিয়ে দাঁড়াতে সম্মান প্রদর্শন করলো। নেওয়াজ তার হাত ধরে বলল, কতবার বলেছি আপনাকে আমাকে বন্ধুর মতো গ্রহণ করবেন, আপনি না কেমন জানি পরপর ভাবেন আমায়। বর্মে আবৃত মুখখানায় কেবল চোখ জোড়া দৃশ্যমান। তার চোখ হেসে ওঠে। তা নায়েব আজকে প্রশিক্ষণশালায় অস্ত্র চালনা শিখবেন নাকি? নায়েব হাসে। আমার গায়ে এত শক্তি কই, এই বিশাল বিশাল অস্ত্রগুলো তুলবো যে? আমি তো শাহজাদার তার কথা শেষ হওয়ার আগে সুনেহরা ঘাগরা ধরে হাঁপাতে হাঁপাতে সে থামলো। নায়েব আর মাহাদি মুখ চাচাই করলো। রোদে ঘেমে পুতুলের মতো মেয়েটাকে একদম জীবন্ত পুতুল লাগছে। কখন থেকে ডাকছিলাম, কানে তুলো গুজেছেন নাকি? আসুন আমার সাথে। নেওয়াজকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সুনেহরা। নেওয়াজ মিটিমিটি হেসে তার পিছু পিছু যেতে লাগলো। সেদিকে তাকে মাহাদির হাত তালোয়ারের হাতলে আপনা আপনি শক্ত হয়ে ওঠে, যেন কি কেমন একটা জ্বলন অনুভূত হচ্ছে। দেখতে দেখতে পেরিয়ে গেছে সারাটা দিন। সকালে বা দুপুরের কোনো সময় খাবার টেবিলে পায়নি কেউ তাকে। ফের রাত নামলো ধরণীতে। রাতটাকে যেন বেশি ভয় করছে বায়াজিদের। সারাদিন এদিক ওদিক নিজেকে ব্যস্ত রাখতে পারলেও রাতটা তাকে নিঃশব্দে গলা টিপে ধরে। মেহরুন্নেসার স্মৃতি ভয়ঙ্করভাবে চেপে বসে তার রন্ধ্রে রন্ধ্রে। কি ভয়ানক যন্ত্রণা! হঠাৎ মনে ভাবনারা উকি দেয়। মেহরুন্নেসারুকে আমাকে মনে পড়েছে। খেতে পারিস আমাকে ছাড়া? ঘুম আসে তার চোখে। আমার বুকে মাথা রাখাটা কি মনে পড়ে না? কষ্ট হয় না তখন? দুহাতে চুল খামচে ধরে বসে পড়ল মেঝেতে। এভাবে আর পারবে না নিজের সাথে যুদ্ধ করতে। কালই মহল ছাড়বে সে। চলে যাবে মেহরুন্নেসাকে নিয়ে দূরে কোথাও। লাগবে না তার জমিদারি, এত টাকা পয়সা আর জৌলুস। দ্রুত উঠে চলে গেল বড় কাঠের টেবিলটার সামনে। চেয়ার টেনে বসলো। দোয়াত আর কালি নিয়ে লিখতে শুরু করলো। কাল কাউকে দিয়ে পাঠিয়ে দিবে মেহরুন্নেসার কাছে। আমার অর্ধাঙ্গিনী, শুনছো মেহের? গত রাতটায় আমার একটু ঘুম হয়নি। তোমার আঙ্গুলে স্পর্শহীন খাবারের একটা কণও আমার গলা দিয়ে নামছে না। তোমার অভাবে তোমার স্বামী যে পাগল পেরায়। ওই কোমল অষ্টতার স্পর্শ ছাড়া কি আমার ক্লান্তি? যাই বলো, আমি মিথ্যে বলেছি তোমায়, বলেছি ভালোবাসি না।
সত্যি এই যে আমি ভীষণ ভালোবাসি তোমায়। খুব শীঘ্রই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। ততক্ষণ আমার বোর্ডকে দেখে রাখার দায়িত্ব কিন্তু তোমার উন্মাদ প্রেমিক। চিঠিটা ভাঁজ করে একটা খামে পড়ল, তাতে জমিদারি সিলমোহর দিয়ে দিল। ভোর হতে প্রহরী পাঠাবে। রাতের অন্ধকারে পেরোনোর আগ মুহূর্তে আজানের ধ্বনি শোনা যায়। বায়াজিৎ তখনও জানালার পাশে বসে উঠে উজু করে নামাজ পড়ে নিল। আজ জুম্মাবার, মজলিসের আয়োজন করা হয়েছে প্রাসাদে, তাই আজ অস্ত্র অনুশীলনে যাবেন না বায়াজিৎ। বৈঠকে মারজান আর সিমরান নাস্তা প্রস্তুত করছে, কিন্তু এত সকালে নাস্তা কি করবে? বায়াজিৎ সেদিকে গুরুত্ব না দিয়ে একজন প্রহরীকে ডেকে খামটা দিল, তার সাথে একটু সময় নিয়ে কথা বলল। মারজান সেটা খেয়াল করছে খুব ভালো করে। বায়াজিৎ দরবারের দিকে যেতে প্রহরীটাকে ডাকলো। আজ্ঞা করুন মা বেগম। মারজান ভ্রু উঁচিয়ে বলল, হাতে ওটা কি কি দিল শাহজাদা? জি, এটা পত্র মা বেগম। এটা যাবে সাহেবদের শেষ সীমানা, ছোট্ট বেগমের বাবার বাড়ি। মারজানের দৃষ্টি সচেতন হয়। আমার একটা কাজ করে দেবে? তোমায় 50টা স্বর্ণ মুদ্রা দেব। প্রহরীর চোখ দুটো জলজল করে ওঠে মুদ্রার লোভে, কিন্তু পরক্ষণে মারজানের প্রস্তাব শুনে মুখটা মলিন হয়ে আসে প্রাণের ভয়ে। শাহজাদাকে ধোকা দেওয়ার ফল খুব ভয়াবহ হবে, কিন্তু মারজান কড়া হুমকি দেয়। কিছু হবে না তোর, তার নিশ্চয়তা আমি দিচ্ছি। তবে কাজটা না করলে তোর মরা কেউ ঠেকাতে পারবে না। খামটা বদলে ফেললো। এটা নিয়ে মেহেরুন্নেসাকে দিবি, তারপর তার উত্তর হিসেবে বাইজিৎকে এনে আবার এটা দিবি। এতে করে মেহেরুন্নেসা ভাববে বায়াজিৎ পাঠিয়েছে, আর বায়াজিৎ ভাববে মেহেরুন্নেসা পাঠিয়েছে। প্রহরী চলে গেল চিঠি হাতে। মারজানের ঠোঁটে ফুটল বিশ্বজয়ের হাসি। সুনেরা ঘুমে ঢুলতে ঢুলতে এসে প্রাসাদের সামনে বাগানটাতে করা মার্বেল পাথরের বেঞ্চে বসলো। সামনে পাথর দিয়ে বানানো ধবধবে সাদা একটা টেবিলও, তাতে অনেক প্রকার খাবার রাখা। প্রভা থালায় খাবার দিতে দিতে একবার সুনেহার দিকে তাকালো। মনে মনে ভাবে মেয়েটা সন্ধ্যা হতেই ঘরে খিল তুলে মরার মতো ঘুমায়, ডেকে মরে গেলেও পাওয়া যায় না, অথচ রোজ সকালটায় এমনভাবে ঢুলে যেন সারা রাত এর নিদ্রাহীন। বড় জারুল ফুলের গাছটার তলায় যেমন ছায়া, তেমন ফুরফুরে বাতাস, পাশে এই টলটলে স্বচ্ছ পানিতে ভর্তি পুকুর, তাতে পদ্ম ফুটে আছে। সাদা সাদা রাজহাঁস ভেসে বেড়াচ্ছে পুকুর জুড়ে। প্রভা ইচ্ছে করে বাইরে খাবার আনিয়েছে। আজকাল মহলটা কেমন যেন দম বন্ধ লাগে তার। সুনেরা টেবিলে কোণে ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে, চোখগুলো আধা খোলা। তোর আর আমার চেহারায় কোনো মিল নেই আপা। প্রভার বুকটা ছ্যাদ করে উঠল। কথা ঘোরাতে বলল, তুই সুন্দরী, আমি নই বলে খোটা দিচ্ছিস? সুনেরা চোখ বুঝেই বলল, না রে, তোর আগের চেহারাটাই ভালো ছিল, কি সুন্দর আমার সাথে মিলে যেত। চিকিৎসার পর তোর আদল বদলে গেল। হাই তুলতে তুলতে অস্পষ্টভাবে বলল, এখন আর তোর আমার চেহারা মেলে না রে আপা। প্রভা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রোজ অমন সকাল সকাল নেশাখোরদের মতো ঢুলিস কেন? সুরাটুরা পান টান করিস নাকি? থালায় পরোটা মাংস দিয়ে সুনেহার দিকে এগিয়ে দিল। সুনেহারা খাবারে হাত দেয় না, নাক সিটকিয়ে বলে, কিসের গোস্ত এটা? প্রভা রুটি ছেড়ে মাংস মুড়ে সুনেহার মুখে গুজে দিয়ে বলল, নেওয়াজ সাহেব নাসিরাবাদ থেকে ফেরার পথে একটা বন্য মোরগ কিনে এনেছে, সেটারই জবাই হয়েছে সকালে। ভালো না খেতে? সুনেহারা মুখে খাবার নিয়ে বলল, হাদারামটা এসে গেছে। প্রভা আরেক টুকরো রুটি সুনেহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এসব কি ভাষা সুনেহরা? কতবার বলেছে ওনাকে সম্মান দিয়ে কথা বলতে, উনি এই রাজ্যের নায়েব, আর যেন এসব না শুনি তোমার মুখে। সুনেহারা বিরক্ত ভঙ্গিতে রুটি মাংস চিবোতে চিবোতে বলল, কেমন হুতুম পেঁচার মতো দেখতে না? প্রভা চোখ পাকিয়ে তাকাতে চুপ করে গেল। প্রভা বলল, মেহের মহল ছেড়ে চলে গেল, এত ঘটনা ঘটে গেল, তোকে মহলে দেখলাম না। তুই বড় হচ্ছিস, এমন গা ছাড়া ভাব কেন তোর? থেকে কিছু করতে না পারলে থেকে কি লাভ আছে? মানে? সুনেহারা চকচকে স্বচ্ছ কাচের পাত্র থেকে পানি খেলো। মানে তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে মেহেরুন্নেসা। তোকে লাগাবো এক চটকানা। ভাবি না বলে নাম ধরে সম্বোধন করায় প্রভা কথাটা বলল। সুনেহারা মৃদু জিভ কামড়ে বলল, আমি কি বলবো? সুনেহারা অবাক হওয়ার মতো করে বলল, তো ভাবির হয়ে তুমি কি বললে? ও মা, দু একটা যুক্তি দিতে পারলে না যে সে নির্দোষ? তোমায়ও প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো, পরিবারের বিরুদ্ধে গেল, আর তুমি ভরা সভায় ওর হয়ে দুটো কথা বলতে পারলে না আপা? প্রভার মুখটা থমথমে হয়ে এলো। আসলেও তো, যদিও সব সাজানো ছিল, তবু মেহেরুন্নেসা যা করেছে তার জন্য তারও উচিত ছিল মেহেরের হয়ে কথা বলার। সুনেহারা বলল, কয়েকটা যুক্তি দিয়েই দেখতে। ঠিক তখনই দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এই যে যুক্তিবাদী নারী, একবার এদিকটায় আসা হোক। সুনেহারা ভ্রু কুচকে তাকালো, দেখলো
নেওয়াজে আবিদ দাঁড়িয়ে আছে, ঠোঁটে হালকা হাসি, চোখে একরকম খুশির ঝিলিক। সে চামচটা নামিয়ে রেখে মনে মনে বলল, বোধহয় জিনিসটা পেয়ে গেছে। প্রভা তার আগেই বলল, কোনো সমস্যা নায়েব মশাই? ওকে ডেকেছেন হঠাৎ? নেওয়াজ সামান্য মাথা ঝুঁকিয়ে বলল, উনি ছাড়া আর কেউ এত যুক্তি দিয়ে কথা বলে এ রাজ্যে, তাই ওনার থেকে কিছু পরামর্শ নিতাম। সুনেহারা উঠে দাঁড়ালো। প্রভা চোখ পাকিয়ে বলল, বেয়াদবি করবে না কিন্তু। সুনেহারা ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। বলুন কি দরকার? তার কণ্ঠে কৌতূহল আর খানিকটা খোঁচা। নেওয়াজ হালকা হেসে বলল, আপনার কাছে একটা পরামর্শ চাই। পরামর্শ? সুনেহারা চোখ সরু করলো। আপনি আপনি তো সব জানেন, সব জানতা গামছাওয়ালা। নেওয়াজ মুচকি হাসলো। সব জানি না বলেই তো আপনার কাছে এসেছি। সুনেহারা হাত গুটিয়ে দাঁড়ালো। বলুন দেখি কি সমস্যা? নেওয়াজ একটু কাছে এসে নিচু স্বরে বলল, ধরুন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু ভুল বোঝাবুঝিতে দূরে সরে গেছে, তখন কি করা উচিত? সুনেহারা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, প্রথমে সত্যিটা বের করতে হবে, কে ভুল করেছে, কেন করেছে, সব পরিষ্কার করতে হবে। নেওয়াজ মাথা নাড়ল। যদি দুজনেই নিজের জায়গায় ঠিক থাকে তাহলে? সুনেহারা একটু থামলো। তাহলে কেউ একজনকে আগে এগোতে হবে, অহংকার নামাতে হবে। নেওয়াজ হালকা হেসে বলল, মানে আপনি বলছেন দুজনেই জেদি? সুনেহারা চোখ রাঙালো। আমি বলিনি, আপনি বলছেন। আপনি তো অস্বীকারও করলেন না। নেওয়াজ মজা করে বলল। সুনেহারা এবার চোখ পাকিয়ে তাকালো। আপনি ভাইজান আর ভাবির কথা বলছেন? আজ্ঞে শাহজাদি, তাদের কথাই। সুনেহারা দাঁতে দাঁত পিষে বলল, আমি মহলে থাকলে না দেখতাম কি করে ভাবিকে বের। কথাটা মুখ ফসকে বলে বুঝে ওঠার সাথে সাথেই কথা থামালো। ইস, কি বলে ফেলেছে। নেওয়াজ চোখ সরু করে তাকিয়ে আছে। রাতে আপনি মহলে ছিলেন না? সুনেহারা ধরা পড়া চোরের মতো আমতা আমতা করতে থাকে। না মানে মানে আমি মহলেই ছিলাম, কিন্তু ঘুমাচ্ছিলাম, কেউ ডাকেনি তো তাই। নেওয়াজ খিলখিল করে হেসে দুই হাত জড়ো করে মাথা ঝুঁকিয়ে বলল, আপনার ঘুমের মাকে ঠান্ডা পড়া সালাম। শুনলাম চেঞ্চামেরিতে কবরস্থানে মুর্দাগুলো সমস্যা হচ্ছিল, আর আপনি জলজান্ত একটা মানুষ, টের পেলেন না? সুনেহারা নেওয়াজের ঝুঁকানো মাথায় গাঁটটা মেরে দিল। নেওয়াজের হাসি থামছেই না। এমন ঘুমের কথা বাপের জন্মে শুনিনি। দূর থেকে এসব দেখছিল মাহাদি। তার চোখে সেই দৃশ্যটা একেবারেই ভালো লাগছিল না। সে অন্য কারো সাথে হাসছে, তর্ক করছে। মাহাদির চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। তার ভেতরে যেন ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। অস্বস্তি, বিরক্তি নাকি অন্য কিছু, যার নাম সে নিজেও ঠিক জানে না। সে দাঁড়িয়ে রইল চুপচাপ, কিন্তু তার দৃষ্টি সরল না এক মুহূর্তের জন্য। হাসি থামিয়ে নেওয়াজ একটু থামলো, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর হালকা অস্বস্তি নিয়ে পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো। আচ্ছা, আর একটা কথা ছিল। সে নিচু স্বরে বলল। সুনেহারা ভ্রু তুলে তাকালো। এত ভূমিকা কেন বলুন? নেওয়াজ পকেট থেকে ধীরে ধীরে একটা ছোট কাপড়ের মোড়ক বের করলো। খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া নূপুর, ছোট ছোট রূপালি ঘুঙুরে সাজানো, সূক্ষ্ম কাজ, কিন্তু খুব চোখে পড়ার মতো সুন্দর। সুনেহারা কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা? তার চোখে বিস্ময়। নেওয়াজ একটু অপ্রস্তুত হেসে বলল, যে জিনিসটা আনতে দিয়েছিলাম সেটা পাইনি। সে এক মুহূর্ত থামলো, তারপর নূপুর দুটো তার দিকে বাড়িয়ে দিল। তবে এটা বড্ড মনে ধরলো। কণ্ঠে কোনো বড় দাবি নেই, বরং এক ধরনের সরলতা। জানি খুব বেশি দামি কিছু না, তবুও ভেবেছিলাম আপনার ভালো লাগতে পারে। সুনেহারা একবার নূপুরের দিকে তাকালো, তারপর নেওয়াজের দিকে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল, নরম, অবাক আর একটু মুগ্ধতার মিশ্রণ। সে হালকা মাথা নাড়ল। কথার চেয়ে কাজ বেশি করুন, বুঝলেন? সে নূপুরটা হাতে নিল, আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলো ছোট ছোট ঘুঙুরগুলো। একটু হেসে বলল, খুব সুন্দর। এই ছোট্ট হাসি, এই স্বাভাবিক গ্রহণ পুরো দৃশ্যটাকে আরো মোলায়েম করে তুলল। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মাহাদির কাছে এটা মোটেও মোলায়েম কিছু ছিল না। তার চোখে পুরো দৃশ্যটা অন্যরকম লাগছিল। তার ভেতরে হঠাৎই এক তীব্র অস্বস্তি জমে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, চোখের রাগের ছায়া। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, এগিয়ে এলো তাদের কাছে। সুনেহারা নূপুরটা উল্টে পাল্টে দেখে বলল, আপনার রুচি এত ভালো দেখে বোঝা যায় না। নেওয়াজের হাসি মিয়ে গেল। অপমান করলেন শাহজাদি, আপনার এই অপমান আমি শোধে আসলে ফেরত দিব।
সুনেহারা নুপুর জোড়া হাতের মুঠোয় নিয়ে অল্প এগিয়ে গেল। কি করবেন? যুদ্ধ করবেন? চলুন করি। নেওয়াজ গাছাড়া ভাবে বলল, কি যে বলেন শাহজাদি, এসব অস্ত্র শস্ত্র ধরা আমার কাজ নাকি? আপনি বরং শাহজাদির সাথে যুদ্ধ করুন, উনি ভালো পারেন এসব। কি বলেন সেনাপতি মশাই? নেওয়াজের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতেই দেখলো মাহাতি দাঁড়িয়ে আছে। সুনেহারা আর কিছু বলল না, নেওয়াজকে ভেঙচি কেটে চলে গেল। সুনেহারা যেতে নেওয়াজ মাহাতির কাঁধে নিজের এক হাত তুলে দিয়ে বলল, দিলকাল কেমন যাচ্ছে ভাই সাহেব? মাহাতি নিশ্চুপ, কোনো কথা বলল না। দুদিন ধরে ঠিকমতো কিছুই খায়নি মেহেরুন্নেসা। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বিছানা থেকে উঠতেও কষ্ট হয়। তবুও ঘুম আসেনি। চোখ বন্ধ করলে শুধু একটাই মুখ ভেসে উঠেছে, তার স্বামী বায়েজিদ। ঘরের ভেতরটা ভারী, বাতাস যেন থেমে আছে। ঠিক তখনই বাইরে থেকে হাঁক ডাক শোনা গেল। এই বাড়িতে কেউ আছেন? জমিদার বাড়ি থেকে এসেছি। কণ্ঠটা কর্কশ, স্পষ্ট। মেহেরুন্নেসা চমকে উঠল, তার বুক ধরফর করতে লাগলো। ঠিক সেই সময় দরজায় ধাক্কা দিয়ে ঢুকলো তার ছোট ভাবি শিমু। মেহের, হাঁপাতে হাঁপাতে বলল সে। জমিদার বাড়ি প্রহরী এসেছে চিঠি নিয়ে। কথাটা শুনে যেন মেহেরুন্নেসার শরীরে আবার প্রাণ ফিরে এলো। ক্ষীণ আশার আলো দেখতে পেল। সে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। মাথা ঘুরছিল, তবুও থামেনি। মুখে ওড়না টেনে ঢেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। উঠোনে এসে দাঁড়াতেই দেখলো একজন প্রহরী দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম। মেহেরুন্নেসার শ্বাস দ্রুত হয়ে উঠল, আমার জন্য? কণ্ঠটা কেঁপে উঠল। প্রহরী মাথা নেড়ে খামটা এগিয়ে দিল। সে আর এক মুহূর্ত দেরি করলো না, কাপা হাতে খামটা ছিঁড়ে ফেললো। তার চোখ দ্রুত শব্দগুলোর উপর ছুটে গেল। তারপর যেন হঠাৎই সবকিছু থেমে গেল। তার দৃষ্টি স্থির হয়ে গেল এক জায়গায়। তালাক শব্দটা যেন চোখের ভিতর ঢুকে বুক পর্যন্ত গিয়ে আঘাত করলো। তার হাত কেঁপে উঠল, কাগজটা প্রায় পড়ে যাচ্ছিল হাত থেকে। চারিপাশে সব শব্দ ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কেউ কিছু বলছে, কেউ তাকিয়ে আছে, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না। তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে এক পা পিছিয়ে গেল, চোখের সামনে সব ঝাপসা। এটা কি সত্যি, নাকি সে এখনো দুঃস্বপ্নের ভেতরে আছে? মেহেরুন্নেসা দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভেতরে সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়ে গেছে। কাগজটা হাতে নিয়ে মেহেরুন্নেসা যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। না না, এটা হতে পারে না। তার কণ্ঠ ভেঙে গেল। মুহূর্তের মধ্যে সে হাউমাউ করে কেঁদে উঠল। সেই কান্না চাপা নয়, বুক ফেটে বেরিয়ে আসা আহাজারি। শেহজাদা, আপনি এটা করতে পারেন না। তার হাঁটু ভেঙে গেল, প্রায় মাটিতে বসে পড়ল। চারিপাশে যারা ছিল, মল্লিকা, রমলা, শিমু, সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। প্রহরীটা বলল, বেগম সাহেবা, আপনাকে শুধু সই করতে বলা হয়েছে। মেহেরুন্নেসা মাথা ঝাঁকালো জোরে। না, তার কণ্ঠ কাঁপছে কিন্তু স্পষ্ট। সে কাগজটা বুকের সাথে চেপে ধরে বলল, আমি সই করব না। শেহজাদা যদি নিজে এসে বলেন, আমার চোখের দিকে তাকিয়ে বলেন, তাহলে সই করব। আমি তার আগে না, কখনো না। প্রহরী চুপ করে দাঁড়িয়ে রইল। মুখটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখের কোনো অভিব্যক্তি নেই। তবুও ভিতরে ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। মেহেরুন্নেসা যে সই করেনি, এই খবরটা নিয়ে সে কি জবাব দেবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। মারজানের রাগ কেমন হতে পারে সেটা ভেবে বুক কেঁপে উঠছে তার। একটু থেমে নিজের ভেতরের ভয়টাকে চাপা দিয়ে সে হঠাৎ একটা সিদ্ধান্ত নিল। যদি এই সরাসরি সত্যিটা বলা হয় তবে নিজেরই সর্বনাশ, বরং একটা চাল চালা যাক। সে ধীরে ধীরে তালাকনামাটা গুছিয়ে নিল। তারপর ফিরে গেল প্রাসাদে। জমিদার বাড়ির করিডোরটা তখনও অস্বাভাবিক নীরব। পায়ের শব্দগুলো পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। প্রহরী দ্রুত পায়ে হেঁটে পৌঁছালো বায়েজিদের কক্ষের সামনে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভারী কণ্ঠস্বর। কে? আমি হুজুর। অনুমতি পেয়ে সে দরজা খুলে ভেতরে ঢুকলো। বায়েজিদ তখন নিজের আসনে বসেছিল, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে সেই আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টি। প্রহরী এগিয়ে গিয়ে কাগজটা বাড়িয়ে দিল। হুজুর, এটা বেগম পাঠিয়েছেন। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। বায়েজিদের ভ্রু কুঁচকে উঠল। সে ধীরে ধীরে কাগজটা হাতে নিল। আঙ্গুলগুলোতে হালকা কাঁপুনি, যেন অজানা কোনো আশঙ্কা তাকে গ্রাস করছে। কাগজটা খুলতেই তার চোখের মনি হঠাৎ বড় হয়ে গেল। তালাকনামা শব্দগুলো যেন ছুরির মতো এসে বিঁধল তার বুকে। মুহূর্তেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো, চোখে অবিশ্বাস, ক্ষোভ আর একটা অদ্ভুত শূন্যতা সব একসাথে জমে উঠল। না, এটা অসম্ভব। তার হাত থেকে কাগজটা প্রায় পড়ে যেতে যেতে সে সামলে নিল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন বাইরে থেকেও শোনা যাচ্ছে। মনে হলো কেউ যেন তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। সে দাঁড়িয়ে আছে, কিন্তু ভরসা করার মতো কোনো জমিন নেই। মেহেরুন্নেসা তালাক পাঠিয়েছে? না, এটা হতে পারে না। তার চোখে ভেসে উঠল মেহেরুন্নেসার মুখ, নরম, নির্ভরশীল, ভালোবাসায় ভরা। সে চোখগুলো, সেই মেয়েটা এমন একটা সিদ্ধান্ত নিতে পারে? হঠাৎ করে তার ভেতরে একটা ঝড় বয়ে গেল। এটা যেন হারিয়ে ফেলার ভয়, এমন কিছু হারানো যেটা ছাড়া সে নিজেকে কল্পনাও করেনি কখনো। বায়েজিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আগের সেই স্থিরতা নেই, বরং দপদপ করে জ্বলছে এক অজানা আগুন। মেহেরুন্নেসা, তুমি এটা কি করলে?
প্রহরী আলগোছে বেরিয়ে গেল ঘর থেকে। বায়েজিদের চোখ এখনো সেই কাগজটার উপর স্থির। মনের ভিতর একটার পর একটা প্রশ্ন যেন ঝড় তুলছে। তার মানে ও সত্যি আমাকে ভুলে গেছে? আমার বুকটা যেমন ছিঁড়ে যাচ্ছে, ওর কি তেমন কিছুই হচ্ছে না? নাকি সবটাই ছিল অভিনয়? মেহরুন্নেসা, তুমি কি সত্যি ছিল না মহি? একটু ভালোবাসিনি আমায়? তার মুঠো শক্ত হয়ে উঠল। তালাকনামাটা কুঁচকে গেল তার আঙ্গুলের চাপে। চোখে জমে উঠল ক্ষোভ আর কষ্টের মিশ্র আগুন, কিন্তু পর মুহূর্তে সে চোখ বন্ধ করলো। না, এভাবে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। মেহরুন্নেসা এমন না, হয়তো এর পিছনে অন্য কিছু আছে। হঠাৎ করেই তার ভেতরে ঝড়টা একটু থেমে গেল। জায়গা নিল ঠান্ডা হিসেবে এক ভাবনা। সত্যিটা জানতে হবে, তার আগে কিছুই বিশ্বাস করা যাবে না। বায়েজিদ ধীরে ধীরে চোখ খুলল। সেই চোখে এখন আর আগের মতো আবেগের ছাপ নেই, বরং ফিরে এসেছে তার স্বভাবসিদ্ধ কঠোরতা। সে মনে মনে হিসেব কষতে লাগলো। মেহরুন্নেসার বাড়ির পাশেই লোক বসানো আছে, দিনরাত পাহারা দেয় তারা। প্রতিটা ছোটখাটো খবর রোজ ভোরে এসে পৌঁছায় তার কাছে। আজও তো খবর আসার কথা, তাহলে কেন সে আগে শুনল না? নাকি তালাকনামা পাঠানোর আগেই কিছু ঘটেছে? তার চোখ চিকচিক করে উঠল। না, আগে খবর নিতে হবে। সে নিচু স্বরে বললেও কণ্ঠে এমন এক দৃঢ়তা যেন নিজের কাছে শপথ করেছে। ওর প্রতিটা নিঃশ্বাসের খবর আমার কাছে আছে। এটা কেন আসেনি? তালাকনামা বানাতে দেওয়ানি বা কাজের কাছে যেতে হয়, আর নয়তো জমিদার মহল থেকে সংগ্রহ করতে হয়। কই, এমন কোনো খবর তো আমি পাইনি। বায়েজিদ হঠাৎ করে সোজা হয়ে দাঁড়ালো। তার উপস্থিতি মুহূর্তে পুরো কক্ষটা ভারী করে তুলল। প্রহরী! তার ডাকে যেন বজ্রপাতের মতো ঝাঁকুনি খেল চারিপাশ। প্রহরী তাড়াতাড়ি সামনে এসে মাথা নিচু করলো। জি হুজুর। এক্ষুনি মাহাদিকে আমার কক্ষে আসতে বলো। বায়েজিদ মাহাদিকে ডাকলো। মাহাদি জানালো আজম আর সিকিমকে মেহরুন্নেসার বাড়ির পাশে থাকার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সকালে ফিরে এসেছে। তাদের কেউ একজন মহল থেকে চিঠি পাঠিয়েছে যে তারা যেন ফিরে আসে। ব্যাস, আর বুঝাতে হলো না বায়েজিদকে। সবটাই বুঝে গেল সে। গমগমে গলায় বলল, অশ্ববহর প্রস্তুত করো, আমি নিজে যাব মেহরুন্নেসার কাছে। শুনবো সত্যিটা আসলে কি। বাবার বাড়ি সেই পুরনো ঘরটা আজ কেমন যেন অচেনা লাগছে মেহরুন্নেসার কাছে। দেয়ালের রং, মেঝের নকশা সবকিছুই যেন আগের মতোই আছে, অথচ বাড়ির মানুষগুলোর আচরণ বদলে গেছে। জানালাটা খোলা, রাতের হালকা বাতাস ঝুঁকে পর্দাটাকে আস্তে আস্তে দোলাচ্ছে। মেহরুন্নেসা জানালার ধারে বসে আছে, এক হাত জানালার খিলে রাখা, চোখ দুটো দূরে কোথাও স্থির, কিন্তু সে কিছুই দেখছে না। তার ভেতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। বায়েজিদ কি আদৌ চিঠিখানা পাঠিয়েছিল নাকি কোনো ষড়যন্ত্র? মনে মনে বলল। আপনি কি একটুও ভাবলেন না আমার কথা? এভাবে দূরে সরিয়ে দিতে পারলেন আপনি? তার বুকটা হুহু করে উঠল, চোখ ভিজে এলো, কিন্তু সে কান্নাটা আটকে রাখার চেষ্টা করলো। ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করে বলল, আমি কি এতটাই অচেনা হয়ে গেলাম আপনার কাছে? ঠিক তখনই হঠাৎ করে তার হাতে একটা ঠান্ডা স্পর্শ, বরফের মতো ঠান্ডা। মেহরুন্নেসা চমকে উঠল, পুরো শরীরটা যেন কেঁপে উঠল সেই স্পর্শে। দ্রুত করে হাতটা সরিয়ে নিয়ে ঘুরে তাকালো সামনে, আর তাকাতেই তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। জানালার ঠিক বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। চাঁদের ক্ষীণ আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো মুখটা। মিরান। তার চোখে অদ্ভুত এক স্থিরতা, ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি, যেন কোনো উদ্দেশ্য আছে। মেহরুন্নেসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে কথাটা শেষ করতে পারল না। মিরান ঠান্ডা শান্ত কণ্ঠে তাকে থামিয়ে দিল। দরজা খুলে দাও। এক সেকেন্ড থেমে চোখ সরাসরি মেহরুন্নেসা চোখে রেখে বলল, আমি ভিতরে আসব, কথা আছে। তার কণ্ঠে কোনো তাড়া নেই, কিন্তু এমন এক চাপা দৃঢ়তা আছে যেটা অস্বীকার করা যায় না। মেহরুন্নেসার বুক ধুকপুক করতে লাগলো। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। সে এখানে কেন, এই সময়, আর কি কথা? জানালার বাইরে দাঁড়িয়ে থাকা মিরানকে দেখে হঠাৎ করে চারপাশটা যেন আরো অন্ধকার, আরো ভারী হয়ে উঠল। মেহরুন্নেসার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল। ভয়, কষ্ট, অপমান সবকিছু একসাথে জমে বিস্ফোরণ ঘটল তার ভিতর। সে হঠাৎ উঠে দাঁড়ালো, কাঁপতে থাকা আঙ্গুল তুলে মিরানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তোমার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে। তার গলা কেঁপে উঠছে, কিন্তু কথাগুলো থামছে না। তুমি যদি আমার সেই ঘরটাতে নিয়ে না যেতে, আজ আমি আমার স্বামীর কাছে থাকতাম, মহল থেকে আমার বের করে দিত না। এক পা এগিয়ে এলো সে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওই ঘরে যে রাসায়নিক তরল আছে আমি কি জানতাম? তুমি জেনে শুনে আমায় ওই ঘরে নিয়ে গিয়েছিলে। তার শ্বাস ভারী হয়ে উঠলো, বুক ওঠানামা করছে দ্রুত। চলে যাও তুমি। কেন এসেছো এখানে? আমার জীবনটা শেষ করে দিও, শান্তি হয়নি তোমার? কথাগুলো যেন ছুরির মতো এসে লাগলো বাতাসে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। মিরান কিন্তু একটুও বিচলিত হলো না। তার মুখে সে একই স্থিরতা, শুধু চোখ দুটো একটু গাঢ় হয়ে উঠল, যেন ভেতরে অন্য কোনো চিন্তা কাজ করছে। সে ধীরে ধীরে বলল, আমি যদি সত্যি তোমার ক্ষতি করতে চাইতাম, আজ তুমি বেঁচে থাকতে না বেগম। মেহরুন্নেসা থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু রাগ এখনো কমেনি। নাটক করো না। দাঁতে দাঁত চেপে বলল সে। মিরান আর সময় নষ্ট করলো না। জানালার অন্ধকার থেকে একটু সামনে এগিয়ে এসে নিচু তাড়াহুড়ো করা কণ্ঠে বলল, শাহজাদা বাইজিদ আসছে।
এই একটা বাক্য যেন বজ্রপাতের মতো পড়ল। মেহেরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎ থেমে গিয়ে আবারও জোরে ধুকপুক করতে শুরু করলো। কি? মিরান দ্রুত বলল। তোমাকে সরতে হবে এক্ষুনি, আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু মেহেরুন্নেসার মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে গেল। ভয় নেই, দ্বিধা নেই, বরং এক অদ্ভুত জেদ জমে উঠল তার চোখে। সে সোজা হয়ে দাঁড়ালো। না। মিরান অবাক হয়ে তাকালো। মেহেরুন্নেসার কণ্ঠ এবার ঠান্ডা কিন্তু ভীষণ দৃঢ়। আমি সরবো না। এক পা এগিয়ে জানালার দিকে তাকালো সে, যেন বাইরের অন্ধকার ভেদ করে কাউকে দেখতে চাইছে। আসুক সে। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু চোখে আগুন। আমারও কথা আছে তার সাথে। মুহূর্তে চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। একদিকে ভুল বুঝাবুঝি, অন্যদিকে জমে থাকা ভালোবাসার আঘাত। দুজন মানুষ মুখোমুখি হতে যাচ্ছে, আর সেই মুখোমুখি হওয়াটা ভীষণ দরকার। মিরান এক মুহূর্তে বুঝে গেল মেহেরুন্নেসাকে মিথ্যা বলে সরানো যাবে না। তার চোখে সেই জেদ, সেটা ভাঙার মতো নয়। সময় নেয়। হঠাৎ করে এসে জানালার শিকের ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে দিল। খপ করে ধরে ফেললো মেহেরুন্নেসার কবজি। স্পর্শটা শক্ত, তাড়াহুড়ো করা, কিন্তু ভেতরে ভয় লুকানো। আজ তোমাকে অপহরণ করতে আসবে মেহেরুন্নেসা, পালাও, এক্ষুনি পালাও এখান থেকে। তার কণ্ঠে এবার আর কোনো রহস্য নেই, সরাসরি আতঙ্ক। মেহেরুন্নেসা চমকে উঠল, কিন্তু পর মুহূর্তে তার মুখের ভাব বদলে গেল। ভ্রু কুচকে গেল, চোখে ফুটে উঠল সন্দেহ। সে ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল মিরানের হাত থেকে। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? ঠান্ডা কণ্ঠে বলল সে। মিরান থমকে গেল। মেহেরুন্নেসা এক পা পিছিয়ে এলো, চোখ সরু করে তাকালো তার দিকে। তুমি চাও না আমি শেহজাদের সাথে দেখা করি, তাই না? কথাগুলো ধীরে ধীরে স্পষ্ট করে বলল সে। এই জন্যই এসব গল্প বানাচ্ছো? অপহরণ, পালাও, এসব বলে ভয় দেখাতে চাইছো আমার? তার ঠোঁটে তাচ্ছিল্যের হালকা হাসি ফুটে উঠল, কিন্তু চোখে জমে থাকা কষ্টটা লুকানো গেল না। আগেও তো তুমি আমাকে ভুল পথে নিয়ে গেছো, এবারও তাই? মিরানের মুখের রং বদলে গেল। না, আমি। থামো। মেহেরুন্নেসা এবার কড়া গলায় থামিয়ে দিল। তার বুক ওঠানামা করছে, চোখে পানি চিকচিক করছে। তুমি আমার জীবনটা একবার নষ্ট করেছো, এবার আর না। এক সেকেন্ড থেমে খুব নিচু কিন্তু কাপা কণ্ঠে বলল। আমি তার সাথে দেখা করব আজই, সে আসুক। তার চোখে এবার অদ্ভুত এক দৃঢ়তা। সত্যি মিথ্যা যাই হোক, আমি নিজের মুখে শুনতে চাই। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা মিরান নির্বাক হয়ে তাকিয়ে রইল। সময় ফুরিয়ে আসছে, কিন্তু মেহেরুন্নেসা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে তার জেদি তাকে চালাচ্ছে। আর এই জেদ তাকে কোথায় নিয়ে যাবে সেটা এখনো কেউ জানে না। উপায় না পেয়ে মিরান শেষবারের মতো মেহেরুন্নেসার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত চাপা আতঙ্ক, কিন্তু কিছু বলল না। নিঃশব্দে সরে গেল অন্ধকারের ভেতর। কয়েক সেকেন্ডের মধ্যেই তার ছায়াটাও মিলিয়ে গেল, যেন সে কখনো এখানে ছিলই না। ঘরটা আবারও নিস্তব্ধ। মেহেরুন্নেসা কিছুক্ষণ জানলার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর অজানা এক অস্বস্তি খচখচ করছে, কিন্তু সে নিজেকে শক্ত করলো। না, এসব ফাঁকি, আমাকে সরানোর চেষ্টা। তখনই এই দরজায় হালকা শব্দ। মেহের আপা। ছোটভাবে শিমুর কণ্ঠ পেল। মেহেরুন্নেসা মুখ ঘুরিয়ে তাকালো। শিমু ভেতরে ঢুকে দরজা বন্ধ করে তার কাছে এগিয়ে এলো। আপা, তুমি এখানে একা বসে আছো কেন? মেহেরুন্নেসার ঠোঁটে হালকা একটা ক্লান্ত হাসি ফুটল। শাহজাদা এসেছে। একটা বাক্য শুনে শিমু চোখ চকচক করে উঠল। সত্যি? উত্তেজনায় প্রায় চিৎকার করে ফেললো সে। তারপর হঠাৎ থেমে গিয়ে কৌতূহলী চোখে জিজ্ঞাসা করলো। কিন্তু তুমি জানলে কিভাবে? মেহেরুন্নেসা এক সেকেন্ড থামলো। মিরানের কথা মনে পড়লো, কিন্তু সে মাথা নাড়িয়ে সেটা ঝেড়ে ফেললো। একজন রক্ষী এসে জানিয়ে গেল। শান্তভাবে বলল সে। শিমু আর কিছু ভাবলো না। আনন্দে ভরে গেল তার মুখ। দ্রুত এসে মেহেরুন্নেসার পাশে বসে পড়লো, হাতটা ধরে হালকা ঝাঁকিয়ে বলল। এই তো ভালো খবর, দেখো একটু সুন্দর করে সাজুগুজু করে থাকো। তার কণ্ঠে ছিল মিষ্টি উৎসাহ। শাহজাদা যেন চোখ ফেরাতে না পারে তোমার দিক থেকে, তোমাকে যেন আবার মহলে নিয়ে যায়। একটু থেমে মায়া ভরা চোখে তাকালো। তাকে ছাড়া কি হাল হয়েছে তোমার, আমি তো দেখতেই পারছি। মেহেরুন্নেসা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। শিমু উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে। আমি যাই। কোথায় যাচ্ছ? মেহেরুন্নেসা জিজ্ঞাসা করলো। শিমু হেসে বলল। নাস্তার আয়োজন করতে। সে শাহজাদা হলেও তো এই বাড়ির জামাই। তার চোখে দুষ্টুমি মেশানো উজ্জ্বলতা। জামাই এলে খালি মুখে বসিয়ে রাখা যায় নাকি? বলেই সে দ্রুত বেরিয়ে গেল। ঘরটা আবারও শান্ত হয়ে গেল। মেহেরুন্নেসার মুখে অল্প হাসি, কিন্তু চোখের পানি বাদ মানছে না। এই চোখের পানি কষ্টের না, অতি আনন্দের। আজ 3টা দিন হয় এই স্বামীকে দেখে না। 3টা দিন যেন 3টে যুগের ন্যায় দীর্ঘ লাগছে। উঠে চোখের পানি মুছে মহল থেকে আনা পোটলাটা হাতে একটা লাল ঘাগরা বের করলো। পোশাকটা তার খুব পছন্দের ছিল। ভেবেছিল একদিন পরবে, কিন্তু হয়ে ওঠেনি। আজ সেই ঘাগরাটা পরলো, সাথে জরির কাজ করা ওন্না। আয়নায় দেখলো নিজেকে। লম্বা কেশ রাশিতে চিরুনি চালিয়ে আঁচড়ে নিল। তার কাছে কোনো প্রসাধনী নেই।
কেবল এই পোশাকটাই যেন তার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মেহেরুন্নেসা সেজেগুজে নিঃশব্দে বসে আছে ঘরের মাঝখানে। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত ধুকপুক করছে। ধাম। হঠাৎ করে দরজাটা প্রচন্ড শব্দে ভেঙে ভেতরে ঢুকে পড়ল কেউ। মেহেরুন্নেসা চমকে উঠে দাঁড়ালো, বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তেই তার চোখে ঝলসে উঠল একরাশ আশার আলো। আপনি? সে তাড়াতাড়ি সামনে এগিয়ে এলো, কিন্তু 2 পা এগোতেই থেমে গেল। ঘরের ভেতর কেউ নেই। দরজার খিলটা টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে, কিন্তু কোনো মানুষ নেই। তার নিঃশ্বাস আটকে গেল। কে? খুব আস্তে করে ডাকলো সে, কোনো সাড়া নেই। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর বেয়ে। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো, পা দুটো কাঁপছে হালকা। তবুও নিজেকে সামলে উঠানে এসে চারপাশে তাকাতে লাগলো। কে আছে এখানে? জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে পুরো উঠান, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, তবুও যেন কোথাও কেউ লুকিয়ে আছে। সে একবার ডানে বামে তাকায়, কোথাও কেউ নেই। খড়ের স্তূপের আড়ালে অন্ধকারের ভেতর একজোড়া তীক্ষ্ণ চোখ স্থির হয়ে আছে, তার উপর শকুনের মতো, লোভী হিসেবেই শিকার দেখার মতো দৃষ্টি। জ্যোৎস্নার ক্ষীণ আলোয় ধীরে ধীরে স্পষ্ট হলো সেই ছায়ামূর্তি, বলিষ্ঠ দেহ, পুরো শরীর আবৃত। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি। নাসিরাবাদের বড় জমিদারের ছেলে, তার চোখে কোনো দ্বিধা নেই। আজ সে শিকার নিতে এসেছে। লোকটা ধীরে ধীরে শ্বাস নিল, তার চোখে হতাশার ঝিলিক। আজকের মূল শিকার তো অন্য কেউ ছিল। সে এসেছিল বাইজিদকে শেষ করে দিতে। খবর পেয়েছিল আজ রাতেই বাইজিদ এই বাড়িতে আসবে। সব হিসেব কষেই এসেছে সে। অন্ধকার, নির্জনতা, অপ্রস্তুত মুহূর্ত সব তার পক্ষে, কিন্তু বাইজিদ এলো না। তার চোয়াল শক্ত হয়ে উঠল। কেন এলো না? খবর কি ভুল ছিল নাকি কেউ আগে থেকেই সাবধান করে দিয়েছে? ভাবনার ভেতরে হঠাৎ তার দৃষ্টি আবার গিয়ে থামলো উঠোনে দাঁড়িয়ে থাকা মেহেরুন্নেসার উপর। জ্যোৎস্নার আলোয় মেয়েটা যেন এক অন্য জগতের। নরম আলো গায়ে পড়ে তাকে আরো স্বচ্ছ, আরো আকর্ষণীয় করে তুলেছে। অজান্তেই লোকটা চোখ বদলে গেল সেই শিকারীর হিসেব। এইবার তার চোখে অন্যরকম আগ্রহ। ধীরে ধীরে ঠোঁট বাঁকালো সে। এমন রূপ জীবনে দুটো দেখেনি। তার দৃষ্টি আরো গভীর হলো, যেন চোখ দিয়ে ছুঁয়ে ফেলতে চাইছে। একে আমার চাই, যেভাবেই হোক। একটু থামলো সে, নিজের ভেতরের লোভটাকে গুছিয়ে নিয়ে মনে মনে হিসেব কষল। আগে সহজ পথে চেষ্টা করব, সম্মান দিয়ে। যদি নিজে থেকে রাজি হয়, তার চোখে তখন ঠান্ডা অন্ধকার এক ছায়া নেমে এলো। আর যদি না হয়, ভাবনাটা শেষ করলো না, কিন্তু তার চোখেই বলে দিল বাকিটা। ওদিকে মেহেরুন্নেসা অনেকক্ষণ চারিপাশে খুঁজে কাউকে পেল না। তার অস্বস্তি আরো বেড়ে গেল, কিন্তু নিজের মনকে বোঝালো হয়তো ভুল দেখেছি। ধীরে ধীরে ঘরের ভিতর ফিরে এলো সে। ভাঙা দরজার দিকে একবার তাকিয়ে নিঃশ্বাস ফেললো। খিলটা প্রায় ভেঙেই গেছে। তাহলে ঠিক করাতে হবে, নিজের মনেই বলল সে। তারপর সাবধানে দরজাটা যতটা সম্ভব ঠেকিয়ে রেখে আবারও নিজের ঘরের দিকে চলে গেল। ঘরের ভিতর ঢুকে আবারও খিল তুলে দিল, যদিও জানে এই খিল এখন আর তেমন ভরসার না, তবুও একটু নিরাপত্তার ভান। বিছানার ধারে এসে বসলো সে। অপেক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু সে জানে না এই বাড়ির আঙিনায় অন্ধকারের ভেতর এখনো কেউ রয়েছে। সে শুধু দেখছে না, সুযোগের অপেক্ষায় আছে। খড়ের স্তূপের আড়ালে দাঁড়িয়ে থাকা লোকটা কিছুক্ষণ আগেও হিসেব করছিল কোথায় আঘাত করবে, কিভাবে বাইজিদকে শেষ করবে, কিন্তু এখন সব হিসেব এলোমেলো। তার দৃষ্টি যেন আটকে গেছে এক জায়গায়, মেহেরুন্নেসার উপর। জ্যোৎস্নার আলোয় মেয়েটার অবয়ব বারবার তার চোখে ভেসে উঠছে। সে আর উঠোনে নেই, ঘরে ঢুকে গেছে, তবুও তার মনে হচ্ছে এখনো যেন ঠিক সামনে দাঁড়িয়ে আছে। লোকটা ধীরে ধীরে মাথা নেড়ে একরকম তাচ্ছিল্য নিয়ে ফিসফিস করে উঠল। বাইজিৎ এত সুন্দরী বউ রেখে দূরে থাকে কি করে? তার ঠোঁটে কটু হাসি ফুটে উঠল। আমার যদি এমন রূপসী স্ত্রী থাকতো, তার এক কথায় গোটা রাজ্য এনে পায়ের কাছে রাখতাম। চোখে তখন লোভের ঝিলিক। আরে ওই বোকা তাকে মহল থেকে বের করে দিয়েছে। সে একবার হালকা হেসে উঠল, শব্দটা নিচু কিন্তু তীক্ষ্ণ। কানাই কখনো দানা চিনে না। তার বুকের ভেতর যে আগুনটা কিছুক্ষণ আগে প্রতিশোধে ছিল, সেটা এখন অন্য কিছুর রূপ নিয়েছে। বাইজিদকে হত্যার পরিকল্পনা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো তার মাথা থেকে। তার জায়গা দখল করলো একটাই চিন্তা, মেহেরুন্নেসাকে কি করে কাছে পাবে। তার চোখে এক অদ্ভুত নেশা, যেন কোনো শিকারীর চোখে হঠাৎ করে অন্যরকম লোভ জন্ম নিয়েছে। সে চোখ বন্ধ করলো এক মুহূর্ত। মনে ভেসে উঠল সেই মুখ, সেই চোখ, সেই জ্যোৎস্নায় ভেজা রূপ। একটা দীর্ঘশ্বাস নিল সে। এমন রূপ। ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টিতে এখন আর দ্বিধা নেই, শুধু একরাশ আকাঙ্ক্ষা। এটা হাতছাড়া করা যাবে না। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা সেই মানুষটা বুঝতেই পারল না কখন তার প্রতিশোধের আগুন নিভে গিয়ে অন্য এক আগুন জ্বলে উঠছে। মহলের ভেতর তখন গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও প্রহরীর হাঁটার ক্ষীণ শব্দ, আর মাঝে মাঝে বাতাসে দুলে ওঠা মশালের আগুন। নিজের কক্ষের দরজা ভেতর থেকে আস্তে করে বন্ধ করেই দেয় সুনেহরা। চারিপাশে একবার তাকায়, কেউ নেই। নিশ্চিত হয়ে সে দেয়ালের এক কোণার দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে চাপ দেয় লুকোনো পাথরের উপর। মৃদু ঘর্ষণের শব্দ। দেয়ালের এক অংশ সরে গিয়ে খুলে গেল গোপন পথ। একটুও দেরি করল না, সে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার সরু পথটা পেরিয়ে এসে পৌঁছালো মহলের পেছনের দিকটায়, আস্তাবলের কাছাকাছি। রাতের ঠান্ডা বাতাস এসে লাগলো তার মুখে। আস্তাবলে ঢুকতেই ঘোড়াগুলো হালকা নড়াচড়া শ্বাসের শব্দ। সুনায়রা সোজা এগিয়ে গেল নিজের ঘোড়ার কাছে। সোনালি রঙের বলিষ্ঠ সেই ঘোড়াটা তাকে দেখে হালকা রেশাধ্বনি করলো, যেন চিনে ফেলেছে সে। মৃদু হাসলো, হাত বুলিয়ে দিল তার গলায়।
চুপ, আজ আমাদের দূরে যেতে হবে। বাঁধন খুলতে খুলতেই হঠাৎ মাটিতে লম্বা একটা ছায়া পড়ল তার সামনে, অস্বাভাবিক বড় আর নড়ছে। সুনারার হাত থেমে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, আর ঘুরতেই তার চোখ স্থির হয়ে গেল। মাহাদি অন্ধকারে দাঁড়িয়ে আছে, তবুও তার অবয়ব স্পষ্ট। চোখ দুটো সোজা তাকিয়ে আছে সুনারার দিকে। কিছুক্ষণ কেউ কিছু বলল না। নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। তারপর সুনারা ঠোঁট শক্ত করে বলল, আপনি এখানে কি করছেন? কণ্ঠে বিরক্তি, তিরস্কার। আমার পেছনে পেছনে আসার অভ্যাসটা ছাড়তে পারেন না, তাই না? মাহাদি কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। এই নীরবতায় যেন আরো রাগ বাড়িয়ে দিল সুনারার। সব জায়গায় নজরদারি করাই আপনার কাজ, নাকি আমাকে আটকাতে এসেছেন? তার কণ্ঠে তাচ্ছিল্য মেশানো তীক্ষ্ণতা। পথ ছাড়ুন মাহাদি, আমার সময় নেই। মাহাতি তখনও নিশ্চুপ। সুনেহারা বিরক্ত হয়ে আর কিছু বলল না। দ্রুত ঘোড়ার পিঠে চড়ে বসলো। তার সোনালি চুলগুলো বাতাসে উড়ে উঠল। মশালের আলোয় ঝলসে উঠল যেন সোনার মতো। এক ঝটকায় লাগাম টানল সে। ঘোড়ার ছুটে বেরিয়ে গেল আস্তাবল থেকে। মহলের পেছনের ফটক পেরিয়ে সে সোজা উত্তরের দিকে ছুটতে লাগলো। রাতের বাতাস তার মুখে আছড়ে পড়ছে, চুলগুলো উঠছে পেছনে। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ সে পিছনে তাকালো, আর তাকাতেই চোখ পড়ল আরেকটা ঘোড়া, আর তার উপর মাহাদি নিঃশব্দে ঠিক তার পেছনে ছুটে আসছে। সুনেহারার চোখে রাগ জ্বলে উঠল। সে ঘোড়ার গতি একটু কমিয়ে পিছনে চিৎকার করে উঠল, জানের মায়া নেই নাকি আপনার? এত নিষেধ করি তবু আমার পেছনে কেন পড়েন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।